হাওড়ায় ফের শুট আউট। সাপুইপাড়ায় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে পর গুলি, রাতে বাইকে ফেরার সময় হামলা। দেবব্রত ওরফে বাবু মণ্ডলকে 2 রাউন্ড গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধানের বাইকে থাকা সঙ্গীও। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি দুজনে। রাতেই নেতাকে এসএসকেএম এ স্থানান্তর। আমাদের একটা বিয়ে বাড়ির রিসেপশন ছিল, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে বেরোচ্ছিলাম। সেই সময় আমাদের প্রধান সাহেব বললেন যে ঠিক আছে গাড়িটা বার কর। মোটা শিবতলা বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমার গাড়িটা পার্কিং করা ছিল। বেরিয়ে এসে ততক্ষণে দাদাকে গুলি করে দিয়েছে। বাঁ হাতে দেখে পুরো রক্ত, সাদা জামা পড়েছিল, পুরো রক্ত লেগে রয়েছে। তাতে কথা হসপিটালে নিয়েছে। ততক্ষণ টোটো উঠে আমরা হসপিটালের দিকে চলে এসেছি। দুজনে গুলি লেগেছে। ও ওখানেই ছিল, ওখানে হেঁটেই এসেছিল। এলো পাতারে গুলি চালাইছে একজন ছিল। এবার তার সঙ্গে কেউ ছিল কিনা সেটা আমরা ঠিক বলতে পারছি। আমাদের সঙ্গে যে 6-7 জন ছিল, 6-7 জনের মধ্যে আমরা দুজন গাড়ি আনতে গেছিলাম। বাকি সব শোনা যাচ্ছে বাসু বলে কেউ আছে, সে আমি চিনি না, বাসু বলে শুনছি যে হেঁটেছিল, এলোপাতারি গুলি চালাচ্ছিল। কি বাইকে করে এসেছিল না কিসে সেটি বলতে। দাদা অসিদ্ধার বাইকে ছিল, একই বাইকে দুজন ছিল। হ্যাঁ, আমার গাড়িতে প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জার না দিয়ে আমি বাবুদাকে নিয়ে হসপিটালে আমি বললাম আমাকে হসপিটাল নিতে হবে, হসপিটাল নিয়ে যেতে হবে। আর একটা বাইকে আর কে ছিল সে আমি দেখিনি তাকে। বাবুদাকে ঘুরে হাসতে রেখেছি, বাবুদাকেই আমি নিয়ে। এলাকা দখলের লড়াইয়ে কি হাওড়ায় গুলি? পঞ্চায়েত প্রধানকে গুলিতে অনুমান পুলিশের। পঞ্চায়েত প্রধানের উপর শুট আউটে অভিযুক্ত সুমন চৌধুরী খুন, তোলাবাজি সহ একাধিক অপরাধে দাগী। কয়েকদিন আগেই জামিনে জেল মুক্তি সুমনের। জামিনে মুক্ত হয়েই নেতাকে গুলি। আগেও বাবু মণ্ডলকে গুলি সুমনের, তা জানতে পেরেছে পুলিশ। ঘটনা ঘটেছে সাপুইপাড়ার গ্রাম প্রধান, ওনার উপরে একটা গুলি চলেছে। এখন উনি হসপিটালাইজ হয়েছেন, ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে। এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে দুজনের লেগেছে। একজনের এখানে নিচে লোয়ার অ্যাবডোমিনের দিকে লেগেছে, আর একটা কাঁধে গুলি লেগেছে, আর একটা লোকের হাতে লেগেছে। দেবব্রত মণ্ডল ওরফে বাবুর অবস্থা আশঙ্কাজনক। এসএসকেএম এর ট্রমা কেয়ারে চিকিৎসাধীন। পঞ্চায়েত প্রধানের শরীরে 2টো গুলি লেগেছে। কেমন আছে এখন পঞ্চায়েত প্রধান আরো জানবো। অভিজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অভিজিৎ, ডাক্তাররা কি বলছেন, কেমন আছেন আক্রান্ত পঞ্চায়েত প্রধান? গতকাল গভীর রাতে দেবব্রত মণ্ডল হাওড়া ডোমজুর বিধানসভা কেন্দ্রের সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান। গত ভোটে তিনি পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন। 2013 সাল থেকেই তিনি পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত। এলাকায় অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি হিসাবে তিনি চিহ্নিত। এবং সেই দেবব্রত মণ্ডল গতকাল তার সহকর্মীর মেয়ের বৌভাত ছিল বাড়ি থেকে মাত্র 500-600 মিটার দূরে। সেখানেই খেতে গিয়েছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে, এবং তারপর সহকর্মীদের সঙ্গে যখন বেরিয়ে মাত্র 200 মিটার বাইকে করে 200 মিটার আসার পরই একজন দুষ্কৃতী, যাকে চিহ্নিত করা গেছে এই সুমন ওরফে বাবু চৌধুরী, এই বাসু চৌধুরী তাকে গুলি করে এবং এলোপাথারি গুলি চালায়। মোট 7 থেকে 8 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ, এবং তার মধ্যে 2টি গুলি দেবব্রত মণ্ডলের শরীরে বিদ্ধ হয়। একটি গুলি পিঠ ছুঁয়ে বেরিয়ে যায়। প্রথমে স্থানীয় একটি নার্সিংহোম, সেখান থেকে হাওড়ার আরও একটি বড় নার্সিংহোম, এবং তারপর এসএসকেএম হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় আশঙ্কাজনক অবস্থায়। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের রেড জোনে ট্রমা কেয়ার সেন্টারের রেড জোনে চিকিৎসাধীন রয়েছে দেবব্রত মণ্ডল। তার বাঁ কাঁধের তলায় যেখানে একটি গুলি লেগেছে, এবং বাঁ কোমরে একটি গুলি লেগেছে। তবে যেটা বাঁ কাঁধের তলায় যে গুলিটি লেগেছে সেটা হৃৎপিণ্ডের অনেকটা কাছাকাছি। ফলে চিকিৎসকরা অপারেশন করার আগে তারা বারবার করে আলোচনা করছেন, কারণ সেখানে কোনো রকম যদি সমস্যা হয় সেই কারণে তারা গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। তবে এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে আশঙ্কাজনক হলেও স্থিতিশীল, চিকিৎসকরা বলছেন। ব্লাড লাগছে, তবে দলীয় সহকর্মীরা এখানে প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। এবং যে কথাটা বারবার করে উঠে আসছে যে এই দেবব্রত মণ্ডল তিনি 2013 সালে পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পরই তিনি যেভাবে এলাকায় কাজ করছিলেন তাতে এলাকায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এবং পুলিশ সূত্রে যেটা খবর, এই বাসু চৌধুরী ওরফে সুমন চৌধুরী আগেও গুলি চালিয়েছিল এই দেবব্রত মণ্ডলকে লক্ষ্য করে, সেই তথ্য উঠে আসছে। এবং যেভাবে বারবার করে যে কথাটা উঠে আসছে যে এই জনপ্রিয়তা, এলাকা জুড়ে যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কি কাল হয়ে দাঁড়াচ্ছে, সেই প্রশ্নটাও তার সহকর্মীরা তুলেছেন। এবং দলীয় কর্মীরা যারা বারবার করে বলছেন, তারা এখন তাকিয়ে আছেন কত দ্রুত দেবব্রত মণ্ডল সুস্থ হন। একদমই। পরিবারের লোক কি বলছেন শুনবো।
আমাকে বললো যে আমি বিয়েবাড়ি থেকে বেরোচ্ছিলাম, তখন ওখানে আমাকে দুষ্কৃতীরা অ্যাটাক করে। যে বাইকটা চালাচ্ছিল ওর গায়েও গুলি লাগে আর এর গায়ে 3টে গুলি লাগে, একটা হাতে, একটা পিঠে আর একটা কোমরে। উনি তো খুব জনপ্রিয় ছিলেন, হ্যাঁ, এবং সেই জায়গা থেকে এত জনপ্রিয়তা কি ওনার মানে কাল হয়ে দাঁড়ালো এরকম একটা ঘটনা? এবং দুষ্কৃতীদের তো কোনো নেই, ওরা কখন কি জন্য করে বা কে করায় এগুলো পুলিশ ইনভেস্টিগেশন করবে, তারা বলতে পারবে। আমরা সেরকমভাবে শত্রুতা দেখিনি সামনাসামনি হামলা করতে বা কিছু। আর বর্তমানে ও তো পঞ্চায়েত প্রধান আছে, পাড়ার কাজ করছে, তাই এখানে কারা কি জন্য এই ওকে দিয়ে অ্যাটাক করালো সেটা আমরা বুঝতে পারছি না। জমি নিয়ে বিবাদ মিটমাটের জন্য বসে সালিশি সভা। অভিযোগ, সেখানেই এক ব্যক্তিকে কুপিয়ে খুন। সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয় হাসপাতালে। মালদার কালিয়াচকের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। হাতে ধারালো অস্ত্র, লাঠি, রাস্তায় দাপাদাপি, সালিশি সভায় কুপিয়ে খুন। মালদার কালিয়াচক, এখানকার রাজনগর এলাকার বাসিন্দা মোস্তাফা শেখ এবং জেনারুল শেখ। গঙ্গার চর এলাকায় দুজনের জমি। অভিযোগ, বুধবার মোস্তাফার জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়ে যান জেনারুল। এ নিয়ে দুজনের মধ্যে বিবাদ বাধে। সেই বিবাদ মেটাতে বৃহস্পতিবার সালিশি সভা, সেখানেই তুল কালাম। অভিযোগ, মোস্তাফা এবং তার লোকজনের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় জেনারুলের দলবল। কুপিয়ে খুন করা হয় মোস্তাফার আত্মীয় একরামুল শেখকে। আহত হন আরো কয়েকজন। এই ঘটনার পর এলাকায় যায় পুলিশ, শুরু হয় ধরপাকড়। আগে ওঠে মেরেছে, ওরা ছিল 4 জন আর ও ছিল একলাই। রাতে আলোচনা হলো, তারপরে সকালে মসজিদে গেছিল বিচার করতে। মসজিদ আছে ওখানে, গ্রামে মসজিদে বিচার করতে যেয়ে এরকম কাটাকাটি। আপনার স্বামীকে কেটেছে? হ্যাঁ। কালিয়াচকেরই জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। মঙ্গলবার এখানে চলে গুলি। মাথায় গুলি লাগে আজহার আলী নামে এক ব্যক্তি, তার প্রাণ যায়। আজহার আলী পাঁপড় বিক্রি করতেন। মঙ্গলবার তিনি বাড়ি ফিরছিলেন, তখনই খুন। সোমবার মালদার ইংরেজ বাজারে কয়লা ব্যবসায়ী রক্তাক্ত দেহ উদ্ধার হয়। নাম ওবায়দুল্লাহ খান। কালিয়াচকের বাসিন্দা ওবায়দুল্লাহ। পরিবারের দাবি, রবিবার বিকেলে বাড়ি থেকে বের হন, তারপর আর ফেরেননি। শেষমেশ তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় ইংরেজ বাজার থেকে, প্রায় 20 কিলোমিটার দূরে। দেহের পাশে মেলে বাইক। এবার কালিয়াচকে তুলকালাম, সালিশি সভায় কুপিয়ে খুনের অভিযোগ। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। জমি বিবাদ ঘিরে ধুন্ধুমার মুর্শিদাবাদ ও ইসলামপুরের তুলকালাম কাণ্ড। অস্ত্র, রড হাতে মারামারি দুপক্ষের। ইসলামপুরের নসিপুরে দুই দলের মারপিটে তুমুল উত্তেজনা ছড়ায়। আহত একজন হাসপাতালে ভর্তি। ইসলামপুরেও জমি বিবাদে ধুন্ধুমার কাণ্ড। রাস্তা ওর বাড়ির কাছে আছে, গাছ লাগিয়ে নিচ্ছে, ঘর করে নিচ্ছে। আমরা কিছু বলতে, আমাদের চলাচল রাস্তা ফেলে রেখে। কারা ঘিরছে? এই যে এইখানে ডাক্তার। আজকে কারা ঘিরছিল? আজকে না, আজ থেকে 2 দিন আগে কারা ঘিরছিল? তারা নাম কি তাদের? নাম কি তাদের? বেলঘরিয়ায় ছাত্র বনাম স্থানীয়দের মারপিট। বেসরকারি কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় স্থানীয়দের। সিসি ক্যামেরায় স্পষ্ট সে সময় সংঘর্ষের ছবি। দেখুন সে সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে মারধর, সংঘর্ষ দু দলের মধ্যে। এক পক্ষ হচ্ছে কলেজের স্টুডেন্টরা, আর এক পক্ষ হচ্ছে স্থানীয় বাসিন্দারা।
নীলগঞ্জ রোডে ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠান চলছিল আর সেই সময় এই গলিতে মদ্যপান করে কয়েকজন পড়ুয়া বলে অভিযোগ। বাইকের ধাক্কা লাগায় স্থানীয় যুবকের উপর হামলা। সিসি ক্যামেরা ফুটেজে সেই মারপিটের ঘটনা স্পষ্ট। সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুবীর, ঠিক কি হয়েছিল, কেন এইরকম মারপিট? দেখো, বেলঘরিয়া পাঞ্জাব ভিলার কাছে একটি নীলগঞ্জ রোডে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে কিন্তু গতকাল তাদের কিন্তু বর্ষপূর্তির একটি ফেস্টের অনুষ্ঠান ছিল এবং সেই জায়গা থেকে কিছু পড়ুয়া তারা কিন্তু একদম কলেজের উল্টো দিকে যে এলাকার যেটি গলি, সেই গলিতে কিন্তু প্রায় 14 থেকে 15 জন পড়ুয়া তারা কিন্তু মদ্যপান করছিলেন এবং সেই সময় এলাকার এক যুবক সেই গলি দিয়ে কিন্তু কোনো একটি জায়গায় কিন্তু যাচ্ছিলেন, তখন বাইকের একটি অংশ সেই ছাত্রদের গায়ে লাগে এবং লাগার পরেই কিন্তু প্রথমে বচসা, তারপর তর্কাতর্কি শুরু হয় এবং তারপরে কিন্তু সংঘর্ষ হবে এবং এই যে ঘটনা অর্থাৎ পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে ছাত্রদের সঙ্গে একদম এলাকার যুবক, প্রথমে এক যুবককে মারধর করা হয় বাইক আরোহীকে এবং তাকে রক্তাক্ত অবস্থা স্বাগত হাসপাতালে নিয়ে গেলে সেই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু এলাকার যারা যুবক রয়েছেন তারা কিন্তু হাতে বাঁশ লাঠি নিয়ে কিন্তু বেরিয়ে পড়েন এবং বেরিয়ে সেই সমস্ত পড়ুয়াদের উপরে কিন্তু হামলা চালানো হয়, তাদেরকে মারধর করা হয় এবং দুপক্ষের সংঘর্ষে কিন্তু ইতিমধ্যেই ওই যুবক সহ কলেজের 3 জন ছাত্র কিন্তু আহত হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যেই সাগরদত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে খর্দ এবং বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী যায়, কিন্তু এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কিন্তু কোনো রকম কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। ধন্যবাদ সুবীর। সুপ্রিম কোর্ট হাইকোর্টের চাপে আরও স্বচ্ছতার পথে এসএসসির নিয়োগ। স্বচ্ছতা নিশ্চিত করতে জোড়া ফলা তালিকা প্রকাশ করা হলো অযোগ্য শিক্ষকদের। ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ দিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ, 9, 10 এবং 11, 12 নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। পরীক্ষাও হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের চাপে আরও স্বচ্ছতার পথে হচ্ছে এবারে নিয়োগ। এর জন্য জোড়া ফলা। ওএমআর প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসির। আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এসএসসি পরীক্ষা নিয়েছে এবং আমাদের কাজ হচ্ছে এসএসসি যাতে নির্বিঘ্নে 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা, এই যে প্রসেস, নিয়োগের প্রসেস যাতে সম্পূর্ণ করতে পারে এবং সম্পন্ন করতে পারে সেটাকে নিশ্চিতীকরণ করা। পূর্ণাঙ্গ লিস্ট এসএসসি বার করে দেবে। হাইকোর্টের নির্দেশ মতো 9, 10 এবং 11, 12 অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে এসএসসি। অযোগ্য শিক্ষকদের এই তালিকায় 1806 জনের নাম। আগে নাম এবং রোল নাম্বার প্রকাশ করেছিল এসএসসি। এবার নাম এবং রোল নাম্বার ছাড়াও দেওয়া হয়েছে বিষয়, জন্ম তারিখ এবং বাবার নাম। অভিযোগ, 2016 সালের প্যানেলে কেউ র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, কেউ আবার ফাঁকা ওএমআর শিট জমা দিয়েও চাকরি পেয়েছেন। এই সব অযোগ্যদের একাংশ এবার ফের পরীক্ষায় বসেছেন বলে অভিযোগ। এ নিয়ে মামলা হয়েছে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, নবম, দশম এবং একাদশ, দ্বাদশের সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে। 10 ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তুলতে হবে এসএসসিকে। এছাড়াও 2016 সালের মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকাও ওয়েবসাইটে প্রকাশ করবে কমিশন। 2018 সালের 27শে নভেম্বর নবম, দশমের শিক্ষক পদে নিয়োগের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়। 2019 সালের 13ই মার্চ একাদশ, দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের মেয়াদ উত্তীর্ণ হয়। এই 2 মেয়াদ উত্তীর্ণর তালিকায় নাম রয়েছে এমন কেউ 2025 সালের চাকরি পরীক্ষায় বসলে তাদের ভবিষ্যৎ হাইকোর্টের মামলার উপর নির্ভর করবে। নিউজ 18 বাংলা। বারাসাত মেডিকেলের মর্গে দেহ আর সেখান থেকে চোখ চুরি হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই অভিযোগ খতিয়ে দেখতে ফের ময়নাতদন্ত করা হয় আর সেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের একাংশ খুবলে নিয়েছে। ফরেন্সিক রিপোর্টেও এমনই উল্লেখ। আর এরপরই ওই মর্গ অন্য জায়গায় সরানোর যে প্রক্রিয়া চলছিল আগেই, সেটা আরও তাড়াতাড়ি করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বারাসাত মেডিকেল মঙ্গলবার এই সরকারি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহের একটি চোখ চুরির অভিযোগ ওঠে। অভিযোগ খতিয়ে দেখতে ফের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের কিছুটা অংশ খুবলেছে। ফরেন্সিক রিপোর্টেও একই কথা বলা হয়েছে। বারাসাত মেডিকেলের 2 নম্বর গেটের কাছে এখন মর্গ। এই জায়গায় অনেক দিন ধরেই ইঁদুর ছুঁচোর উৎপাত। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আগেই মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং এর নিচের তলায় মর্গ স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মর্গ সরানোর কাজের গতি বাড়ানো হয়েছে।
আমাদের যে পুলিশ মর্গ, ওটা তো ডিস্ট্রিক্ট হসপিটালের মর্গ ছিল, সেটাতেই আমরা আমাদের ফাংশনিং চালাচ্ছিলাম। আমাদের নতুন একাডেমিক বিল্ডিং, যেটা আমাদের নতুন মেডিকেল কলেজের বিল্ডিং, সেখানে অলরেডি আমাদের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের আন্ডারে মর্গ আছে এবং সেটাই এস্টাবলিশ হচ্ছে আস্তে আস্তে। আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে বডি হোল্ডিং যে চিলারগুলো, যেখানে বডি রাখা হয়, সেই বডি হোল্ডিং চিলারগুলো, বডিগুলো আমরা এখানে আমাদের বডি হোল্ডিং চিলারে রেখে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু মর্গের যে ব্যবচ্ছেদ বা যে প্রক্রিয়াগুলো, পোস্টমর্টেম প্রসিডিওরটা এখনো ওই বিল্ডিং পুরনো বিয়েতেই হবে, সেটাও আমরা খুব শীঘ্রই এই নতুন বিল্ডিংয়ে নিয়ে চলে আসবো। বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা প্রীতম ঘোষ সোমবার একটি গাড়ি তাকে ধাক্কা মারে, বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয়। ময়না তদন্তের পরে দেহ রাখা ছিল হাসপাতালের মর্গে। পরিবারের দাবি, তাঁরা হাসপাতালের মর্গে গিয়ে দেখেন প্রীতমের বাঁ চোখ নেই। চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো? না দাদা, বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। এ নিয়ে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। সেই সময়ে বনগা থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান, নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তের। স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির 3 সদস্যের উপস্থিতিতে বুধবার বারাসাত মেডিকেলে ফের ময়না তদন্ত হয়। সেই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের একাংশ খুবলেছে, প্রাণীর দাঁতের আঘাতের চিহ্ন মিলেছে। ফরেন্সিক তদন্তেও এই একই রিপোর্ট। নিউজ 18 বাংলা। সদ্যজাতের মৃত্যু, তার দেহ তুলে দেওয়া হয় আর এক পরিবারের হাতে। চাঞ্চল্যকর অভিযোগ আরামবাগ মেডিকেলে। শিশু চুরির অভিযোগ তুলে হাসপাতালে তুমুল উত্তেজনা। হুগলির তারকেশ্বরের জসমিনা বেগম, অন্তঃসত্ত্বা জসমিনা সোমবার আরামবাগ মেডিকেলে ভর্তি হন। সেদিনই তার ছেলে হয়। পরিবারের দাবি, হাসপাতালের তরফে জানানো হয় সদ্যজাতর মৃত্যু হয়েছে, কিন্তু দেহ তাঁদের হাতে দেওয়া হয়নি, তুলে দেওয়া হয় অন্য এক পরিবারের হাতে। ভুল করে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে, নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। এইটা একটা ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে। এখানে এত স্টাফ থাকতে, এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে, একটা বাচ্চাকে অন্য কারোর হাতে কি করে তুলে দেওয়া হয়? অভিযোগ, শিশু চুরি করা হয়েছে। এড়িয়ে বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ দেখায় সদ্যজাতর পরিবার। আরামবাগ থানায় অভিযোগ জানায়। ডাক্তারবাবু আমাদেরকে জানালো যে তোমার বাচ্চা এরকম ব্যাপার হয়, মৃত্যু হয়ে গেছে, আমরা অন্য লোকের হাতে তুলে দিয়েছিলাম। আমরা জানি না, মাথার ঠিক ছিল না, তুমি কেমন ডাক্তার। আমি যদি বলি যে বাচ্চাটা তুমি মেরে ফেলেছো, কি পাচার করেছো, কি বিক্রি করেছো, তুমি শুনবে? কারণ বলছে আমার মাথার ঠিক ছিল না, আমরা দিয়ে দিয়েছি। জসমিনার পরিবারের দাবি, জন্মের পরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে, স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার তাঁরা শিশুটিকে দেখেও আসেন। পরিবারের দাবি, বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায় সদ্যজাতর মৃত্যু হয়েছে। জসমিনার ছেলের সঙ্গে একই ইউনিটে ভর্তি ছিল আরামবাগের শাহ পরিবারের আরেক শিশু। পরিবারের দাবি, তাঁদের শিশুর দেহ শাহ পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কর্মচারীরা জানায় যে আপনাদের বাচ্চা তো মারা গেছিল, আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তখন আমাদের বাড়ির লোক বলেছে, আমরা তো এখানে একাই, আমি এখানে আছি পেশেন্টের কাছে, তো কার হাতে তুলে দিয়েছেন? আমাদের হাতে তো কেউ তুলে দেননি। কর্মচারীরা বা ডাক্তার সিস্টাররা বাচ্চাকে বিক্রি করে দিয়েছে। ভুল করে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে, নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা ডাক্তারের কাছে জানতে এসেছি বাচ্চাটাকে কি করে তুলে দেওয়া হলো, এইটা একটা ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে। এখানে এত স্টাফ থাকতে, এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে, একটা বাচ্চাকে অন্য কারোর হাতে কি করে তুলে দেওয়া হয়? এদিকে চাঞ্চল্যকর দাবি শাহ পরিবারেরও। তাঁদের বক্তব্য, মঙ্গলবার হাসপাতালের তরফে ফোন করা হয়, তাঁদের জানানো হয় সদ্যজাতর মৃত্যু হয়েছে। দেহ নিয়ে তারা শেষকৃত্য করেন। বুধবার রাতে হাসপাতাল থেকে ফের ফোন করা হয়, বলা হয় তাঁদের শিশু জীবিত রয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেলে পাঠানো হয়েছে। বাচ্চাটা ওরা ভুল বোঝাবুঝি, ডাক্তাররা তো দিয়ে দিয়েছে, বাচ্চা তো মরা বাচ্চা দিয়েছিল, এই বাচ্চা তো আমাদের। তাহলে ওইটা কেন ব্যান্ডেজ করে ওরা ভুল বসত ডাক্তারবাবুরা করেছে বলছে। সেটা কি করলে? আমরা খবর দিয়ে দিয়েছি, আমরা বুঝবো কি করে তখন? আমরা তো মরা বাচ্চা দিয়েছে, আমরা জানবো। ডাক্তারবাবুরা তো আবার আমাদেরকে ফোন করে ফের ডেকেছে যে এরকম ভাবে সে নেই। ডাক্তারবাবুরা জেনে বুঝে ভুল সংশোধন করার জন্যই তো ডেকেছে। সদ্যজাত শিশুর মৃত্যু, কিন্তু কোন পরিবারের শিশুর মৃত্যু হলো এ নিয়ে ধোঁয়াশা। জসমিনার পরিবারের দাবি, তাদের সন্তান জীবিত রয়েছে। অভিযোগ, সদ্যজাতকে চুরি করা হয়েছে। এ নিয়ে তদন্তের দাবি তুলে বৃহস্পতিবার তারা হাসপাতালে বিক্ষোভ দেখান।
কিছু তো একটা নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে, সেটা আমরা এনকোয়ারি করে বার করবো কারা করেছে। চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নয়। আর এখন পুরো ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, কিন্তু আমরা এর মধ্যে অলরেডি একটা ইনভেস্টিগেশন করেছি। এই এনকোয়ারি 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে যে কারা কারা এর জন্য দায়ী, সেই অনুযায়ী আমি রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠাবো। কারণ এগুলো আমাদের একটু সাবধান হতে হবে। হুগলি থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো দেহ। আরামবাগ মেডিকেলে শিশু চুরির অভিযোগ। এক পরিবারে সদ্যজাতের মৃত্যু হয়, সদ্যজাতের দেহ তুলে দেওয়া হয় অন্য পরিবারের হাতে। ডোঙ্গল এলাকার কবর থেকে তোলা হলো শিশুর দেহ। মৃত শিশুর ডিএনএ পরীক্ষার দাবি পরিবারের। আজ থেকেই শিলিগুড়ির সূর্যনগর ডাবগ্রাম ময়দানে শুরু নিউজ 18 বাংলা মেগা কার্নিভাল। 28 থেকে 30 নভেম্বর টানা 3 দিন পরপর চতুর্থবার আরো বড় ও আরো রঙিন ভাবে ফিরছে আপনাদের জনপ্রিয় এই কার্নিভাল। 50টিরও বেশি স্টল নিয়ে হাজির নানা আয়োজন, জিভে জল আনা খাবার, সাজসজ্জা, রূপচর্চা, নতুন গয়না, শাড়ি, ঝকঝকে নতুন গাড়ির মডেল সহ আরো অনেক কিছু। সঙ্গে দারুণ গেম শো, ট্যালেন্ট হান্ট, বসে আঁকো প্রতিযোগিতা, রেসিপি কন্টেস্ট এবং ক্রিয়েটার্স হান্ট। অংশ নিন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। প্রতিদিন সন্ধ্যায় কার্নিভালের আনন্দ কয়েক গুণ বাড়াতে মঞ্চে থাকবেন জনপ্রিয় শিল্পীরা, বিখ্যাত গায়ক রাঘবের সঙ্গীত পরিবেশন। এছাড়াও থাকবেন অভিনেতা বিশ্বনাথ বসু সহ জনপ্রিয় সেলিব্রিটিরা। নিউজ 18 বাংলায় 3 দিন ভরপুর আনন্দ, প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। সপরিবারে চলে আসুন শিলিগুড়ির সূর্যনগর ডাবগ্রাম ময়দানে এবং উপভোগ করুন নিউজ 18 বাংলা মেগা কার্নিভালের রঙিন উৎসব।